দেখো প্রথম যে অঙ্কটিতে বলা রয়েছে একটি ছাত্রাবাসের ৪২ জন ছাত্র ছিল, ১৩ জন নতুন ছাত্র আসাতে প্রতিদিন খরচ ৩০ টাকা বেড়ে গেল, কিন্তু প্রতি ছাত্রের গড় খরচ ৩ টাকা কমে গেল। তাহলে প্রতিদিন ছাত্রাবাসের আসল খরচ কত? তো এই অঙ্কটি কিভাবে করতে হবে সেটা প্রথমে দেখে নাও। তো অঙ্কটি প্রথমে আমি ডিটেলসে করাবো, তারপর এই অঙ্কটি শর্টকাট ফর্ম আমি তোমাদের বলে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এই অঙ্কটি করতে পারো। তো প্রথমে দেখে নাও অঙ্কটি ডিটেলসে কিভাবে করতে হয়। তো প্রথমে দেখো আমাদের অঙ্কে যেটা বলা রয়েছে যে ৪২ জন ছাত্র ছিল, ১৩ জন ছাত্র নতুন এসছে, এদের যে গড় খরচ সেটা আমাদের অঙ্কে বলা নেই। তো আমরা ধরে নিতে পারি যে গড় খরচ x টাকা, এটা আমরা অঙ্কে ধরে নিলাম যে ধরি গড় খরচ x টাকা। এবার ভালো করে দেখো যে ৪২ জন যখন ছাত্র ছিল, তাহলে ৪২ জনের প্রতিদিনে গড় খরচ কত টাকা? তাহলে গড় খরচ যদি x টাকা হয়, তাহলে ৪২ জনের মোট খরচ কত? তাহলে ৪২ জনের মোট খরচ হবে ৪২ ইন্টু এক্স, এটা হচ্ছে ৪২ জনের মোট খরচ। এবার খেয়াল করো ১৩ জন ছাত্র নতুন যুক্ত হয়েছে, তাহলে আগে ছিল ৪২, এখন আরো ১৩ জন যুক্ত হয়েছে, তাহলে এখন বর্তমানে রয়েছে ৫৫ জন। এই ৫৫ জনের মোট খরচ কত? তাহলে ৫৫ জনের মোট খরচ হচ্ছে ৫৫ ইন্টু এক্স, এক্স হচ্ছে এদের গড় খরচ। তাহলে টোটাল সংখ্যার থেকে গড় যদি গুণ করে দিই, তাহলে মোট খরচ আমাদের বেরিয়ে আসে। এটা আগের ভিডিওগুলোর মাধ্যমে আমরা এটা শিখেছি। তো এবার অঙ্কটা কি করতে হয় ভালো করে দেখো। এটা হচ্ছে ৪২ জনের মোট খরচ, আর এটা হচ্ছে পরবর্তীকালে ১৩ জন যখন যুক্ত হয়েছে, তো এই ৫৫ জনের মোট খরচ। এইবার যদি আমি এটাকে সমীকরণের মাধ্যমে সাজাই, তো কিভাবে সাজাতে হবে সেটা দেখে নাও। অর্থাৎ ৫৫ জন ৫৫ ইন্টু এক্স, এর থেকে বাদ দিতে হবে ৪২ জন, তাহলে ৫৫ ইন্টু এক্স মাইনাস ৪২ ইন্টু এক্স। এবার খেয়াল করো যে যখন নতুন ছাত্র আসছে তখন প্রতিদিন তাদের খরচ ৩০ টাকা বেড়ে গেল। এই যে ৩০ টাকা বেড়ে গেল, এটা এদের থেকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ ৩০। এই যে সমীকরণটা করলাম, এটাকে ৫৫ দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে যে প্রতি ছাত্রের গড় খরচ যে ৩ টাকা কমে গেল, সেই টাকাটা আমাদের এখানে লিখতে হবে ৩। তাহলে ভালো করে দেখে নাও সমীকরণটা আমরা কিভাবে তৈরি করলাম। যখন ১৩ জন যুক্ত হয়েছে টোটাল ৫৫ জন, তাহলে ৫৫ জনের মোট খরচ এবং ৪২ জনের মোট খরচকে আমরা বাদ দিয়েছি। বাদ দিয়ে এখান থেকে বাদ দিতে হয়েছে যে ৩০ টাকা বেড়ে গেল, সেই ৩০ টাকাটা বাদ দিতে হয়েছে বাই ৫৫, অর্থাৎ যে বাকি যে সংখ্যাটা রয়েছে সেটা ৫৫ দিয়ে ভাগ করলেই আমাদের ৩ টাকা করে, অর্থাৎ প্রতি ছাত্রের খরচ যে কমে গেল সেইটা বেরিয়ে চলে আসবে। তাহলে এই সমীকরণটা যদি সলভ করি, তাহলে আমাদের বেরিয়ে আসবে যে গড় আয় কত। তাহলে আমরা যদি এটাকে সলভ করি, সলভ করলে আসবে ৪২ থেকে ৫৫ থেকে ৪২কে যদি বিয়োগ করি, তাহলে থাকছে 13x মাইনাস 30, আর ৫৫ এখানে যেহেতু ভাগ অবস্থা আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে ৩ ইন্টু ৫৫। এবার 13x মাইনাস ৩০কে ওই পাশে নিয়ে যেতে হবে, তাহলে ৩ দিয়ে ৫৫কে গুণ করলে ১৬৫ যোগ ৩০ সমান সমান এক্স। 13 যেহেতু এর সাথে গুণ অবস্থায় আছে, তো এই পাশে আসলে এটা ভাগ হয়ে যাবে, তো এখানে যোগ করে আসে ১৯৫ ভাগ ১৩। তাহলে ১৩ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে চলে আসে ১৫, অর্থাৎ এক্স সমান সমান ১৫। তো এই যে এক্স সমান সমান ১৫ বেরিয়ে আসলো, এটা হচ্ছে তাদের গড় খরচ। এবার অঙ্কে চেয়েছে যে ছাত্রাবাসের আসল খরচ কত। তাহলে ছাত্রাবাসের আসল খরচ হচ্ছে আগে যে খরচটা ছিল সেটাকে বের করতে হবে। ১৫ হচ্ছে এদের গড় খরচ, আর আগের খরচ বের করতে হলে আগে ছিল ৪২ জন, ৪২ দিয়ে যদি ১৫কে গুণ করি তাহলেই তাদের আসল খরচ বেরিয়ে আসবে। তাহলে আসল খরচ হবে
আসল খরচ হবে 42 ইন্টু 15। তা 42 দিয়ে 15কে গুণ করলে চলে আসে 630। এটা হচ্ছে তাদের আসল খরচ। তাহলে অঙ্কের উত্তর আমাদের বেরিয়ে আসলো। তো এই অঙ্কটা একটা সমীকরণের মাধ্যমে সাজিয়ে তোমাদের করিয়েছি। তো এবার তোমাদের দেখাবো যে এই অঙ্কটা শর্টকাট ফর্মে কিভাবে করা যায়। তো এই অঙ্কটি যদি শর্টকাটে করি তাহলে ভালো করে বুঝে নাও যে অঙ্কটাকে কিভাবে করছি। যদি শর্টকাটে করতে হয় তাহলে প্রথমে দেখো যে খরচটা, তাদের প্রতিদিনের খরচ 30 টাকা বেড়ে গেল, যে টাকাটা বেড়ে গেল সেটা সর্বপ্রথম লিখব, এর থেকে যোগ করব টোটাল সংখ্যা, অর্থাৎ 42 জন আগে ছিল আর এখন 13 জন যুক্ত হয়েছে। তাহলে 42 আর 13 যোগ করলে চলে আসে 55 জন। এর সাথে যোগ করব 55। এবার এই 55 সাথে গুণ করতে হবে যে তাদের প্রতি ছাত্রের যে খরচটা কমে গেল সেই খরচটা এর সাথে গুণ করতে হবে বাই 13। এটাকে যদি সলভ করি তাহলেই দেখো বেরিয়ে চলে আসবে যে তাদের গড় খরচ। তাহলে দেখো 165 বাই 13 করলে আসে 195 বাই 13। তাহলে 13 দিয়ে 195 যদি কি করি তাহলে 15 চলে আসলো। দেখো এই অঙ্কটিতে সমীকরণে আমাদের 15 এসেছিল আর এখানে আমাদের ডাইরেক্ট হয়ে 15 চলে আসলো। এটা হচ্ছে তাদের গড় খরচ। এবার গড় খরচ দিয়ে যদি আগের সংখ্যাটিকে অর্থাৎ 42কে গুণ করি তাহলে তাদের আসল খরচ বেরিয়ে চলে আসলো, অর্থাৎ 630। যদি অঙ্কটি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তী একটা অঙ্কের মাধ্যমে আরো ভালোভাবে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে অঙ্কটিকে কিভাবে করতে হবে। তো পরের অঙ্কটি দেখে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার খেয়াল করো যে পরে যে অঙ্কটিতে বলা রয়েছে একটি ছাত্রাবাসে 35 জন ছাত্র ছিল, যদি 7 জন নতুন ছাত্র সেখানে আসে তবে ছাত্রাবাসের খরচ 42 টাকা বেড়ে যায়, কিন্তু প্রত্যেক ছাত্রের গড় খরচ 1 টাকা কমে যায়, তাহলে ছাত্রাবাসে আসল খরচ কত? তো এই অঙ্কটি আমি সাধারণত শর্টকাট ফর্মেই তোমাদের দেখাবো। তো ভালো করে দেখে নাও যে অঙ্কটি শর্টকাট ফর্মে কিভাবে করা যায়। তো আগের অঙ্কটিতে শর্টকাট ফর্মে আমি করিয়েছিলাম, যদি কেউ না বুঝে থাকো তো এই অঙ্কটি ভালো করে দেখো যাতে তোমরা সহজেই বুঝতে পারো। খেয়াল করো যে ছাত্রাবাসের খরচ 42 টাকা বেড়ে যায়, যে টাকা বেড়ে যাচ্ছে সেটি প্রথমে লিখব, এর সাথে যোগ করব যতজন ছাত্র আগে ছিল এবং এখন যতজন ছাত্র যুক্ত হয়েছে এই দুটোকে যোগ করতে হবে। যোগ করলে চলে আসে 42, এইখানে লিখব 42 গুণ, এর সাথে গুণ করতে হবে যে ছাত্রাবাসের গড় খরচ কত টাকা কমে যায়, যত টাকা কমে যাচ্ছে সেটা এর সাথে গুণ করতে হবে। তাহলে ভালো করে দেখে নাও যে 42-এর সাথে গুণ করতে হচ্ছে সেই টাকাটা যে টাকাটা কমে যাচ্ছে বাই যতজন নতুন সদস্য এসছে সেই সংখ্যাটাকে নিচে লিখতে হবে, অর্থাৎ 7 জন যে নতুন সদস্য এসছে সেই সংখ্যাটাকে নিচে লিখলাম। সমান সমান দিয়ে যদি এটাকে সলভ করি তাহলে আমাদের গড় খরচ বেরিয়ে চলে আসবে যোগ 42 বাই 7, অর্থাৎ 84 বাই 7। যদি অ্যান্সার বেরোয় তাহলে 12। তাহলে এদের গড় খরচ বেরিয়ে আসলো 12। এবার বলেছে ছাত্রাবাসের আসল খরচ কত। আসল মনে হচ্ছে আগে যতজন ছিল ততজনের খরচ, অর্থাৎ 35 ইন্টু 12। তাহলে 35 জন ছাত্র ছিল এবং তাদের গড় হচ্ছে 12 করে, তাহলে মোট বেরিয়ে আসলো 420। তাহলে ছাত্রাবাসে আসল খরচ হচ্ছে 420। তো পরবর্তী আর একটা অঙ্কের মাধ্যমে আমরা ভালো করে এটাকে দেখে নিই যাতে এই অঙ্ক যদি পরীক্ষায় আছে সেটি করতে যেন কোনো অসুবিধা না হয়। তো দেখে নেওয়া যায় পরবর্তী অঙ্কটি। এবার দেখো যে পরের অঙ্কটিতে বলা রয়েছে একটি আবাসিকে 30 জন ছাত্র ছিল, আরো 5 জন ছাত্র যোগ দিলে আবাসিকের খরচ 40 টাকা বাড়বে, কিন্তু মাথাপিছু খরচ 2 টাকা করে কমলে ওই আবাসিকের আসল খরচ কত ছিল? তো এখানে খেয়াল করো যে আবাসিকের খরচ 40 টাকা বেড়ে যাবে, যে টাকাটা বাড়বে সেটা প্রথমে লিখব, এর সাথে যোগ করতে হবে। কত যোগ করব? আগে যতজন ছিল এবং নতুন যতজন যুক্ত হয়েছে এই দুটোকে যোগ করতে হবে। তাহলে 30 যোগ 5 যোগ করলে চলে আসে 35। তাহলে এখানে লিখব 35। এর সাথে গুণ করব হচ্ছে মাথা পিছু যত টাকা খরচ কমে যাবে সেই টাকাটা এর সাথে গুণ করতে হবে,
বাই ভাগ করতে হবে যতজন সদস্য নতুন বা যতজন ছাত্র নতুন এসে সেই সংখ্যাটিকে এর সাথে ভাগ করতে হবে। এই সংখ্যাটা যদি সলভ করি তাহলেই বেরিয়ে আসবে গড় খরচ। তাহলে সলভ করলে আছে 40 যোগ 70 বাই 5 অর্থাৎ 110 বাই 5 গুণ করলে চলে আসবে 22। তাহলে আবাসিকের গড় খরচ হচ্ছে 22 টাকা। এইবার এখানে আসল খরচ বের করতে হবে। আসল খরচ বের করতে গেলে আসল মানে হচ্ছে প্রথমে যতজন ছাত্র ছিল সেই সংখ্যাটিকে বলা হয়, অর্থাৎ 30 জন ছাত্র ছিল, তাদের গড় খরচ হচ্ছে 22 টাকা করে। তাহলে মোট খরচ কত হবে? 30 ইন্টু 22 করলে চলে আসে 660 টাকা। তাহলে আবাসিকের আসল খরচ কত টাকা ছিল? 660 টাকা। তো আশা করি এরপরে এই অঙ্কটি নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। যদি এরপরেও কারো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব তাকে তার ডাউটটাকে ক্লিয়ার করে দেওয়ার। তো এর থেকে একটু আলাদা আরেকটি টাইপের অঙ্ক আমরা দেখে নিই। এবার যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি আগের অঙ্ক থেকে একটুখানি আলাদা। তো ভালো করে দেখে নাও এই অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি। তো অঙ্কটিতে বলা রয়েছে যে 9 জন ব্যক্তির মধ্যে 8 জন ব্যক্তি গড়ে 30 টাকার খাবার খায়। নবম ব্যক্তি তাদের 9 জনের গড় খরচ থেকে 20 টাকার বেশি খাবার খায়। তাহলে ওই 9 জনের খাবারের জন্য মোট খরচ কত? তো এই অঙ্কটি সাধারণত একটা ট্রিক্সের মাধ্যমে আমি সলভ করাবো। ভালো করে দেখে নাও যে এই ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটিকে কিভাবে করতে পারি। তো এখানে অঙ্কে বলা রয়েছে 9 জন ব্যক্তির মধ্যে 8 জন ব্যক্তি গড়ে 30 টাকার খাবার খায়, অর্থাৎ এখানে টোটাল ব্যক্তির সংখ্যা হচ্ছে 9, এর মধ্যে 8 জনের গড় খরচ লেখা রয়েছে। তাহলে 8 জনের গড় খরচ হচ্ছে 30 টাকা করে লেখা রয়েছে। নবমতম যে ব্যক্তি সে 9 জনের গড় খরচ থেকে 20 টাকার বেশি খাবার খায়। তাহলে ভালো করে বুঝে নাও যে 8 জনের গড় খরচ আমাদের বলে দেওয়া আছে অঙ্কে 30। নবমতম অর্থাৎ একজন যখন যুক্ত হচ্ছে তখন তাদের যে গড় খরচটা হবে সেই গড় খরচ থেকে সে নবম ব্যক্তি 20 টাকার বেশি খাবার খাচ্ছে। তাহলে 20 টাকার যদি বেশি সে খাবার খায় তাহলে এই যে 20 টাকাটা থাকছে এটি যদি গড়ের সাথে যুক্ত হয় তাহলে নিশ্চয়ই আগের 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে 20 টাকাকে সর্বপ্রথম বাকি 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে নবমতম ব্যক্তি তো এই 20 টাকার খাবার বেশি খাচ্ছে, তো তার টাকার মধ্যে কেন যুক্ত হবে না? ভালো করে বুঝে দেখো যে নবমতম ব্যক্তির মধ্যে এই টাকাটা যুক্ত হয়ে আছে, কিন্তু তার আগের 8 জন ব্যক্তির মধ্যে এই 20 টাকাটা যুক্ত নেই। তো এই 8 জন ব্যক্তির মধ্যে এই 20 টাকাটা ভাগ করে দিতে হবে। যদি 20 টাকাটা 8 জন ব্যক্তির মধ্যে ভাগ করে দিই তাহলে চলে আসে 2.5, অর্থাৎ 2.5 করে গড় বৃদ্ধি পেয়েছে আগের থেকে, কারণ নবমতম যে ব্যক্তি সে 20 টাকার বেশি খাবার খেয়েছে তার জন্য। তাহলে এই যে বৃদ্ধিটা এটা সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে আগে গড় ছিল 30, এখন বৃদ্ধি পেয়েছে 2.5, তাহলে নতুন গড় তৈরি হয়ে গেল 30.2.5। এটাকে যোগ করে দিতে হবে, যোগ করলে চলে আসে 32.5। এটা হচ্ছে তাদের গড় খরচ, অর্থাৎ বর্তমানে তাদের গড় খরচ হচ্ছে 32.5। এবার অঙ্কে চেয়েছে যে 9 জন ব্যক্তির খাবারের জন্য মোট কত খরচ হবে। তো 9 জন ব্যক্তির খাবারের জন্য কত খরচ হতে পারে? তাহলে 9 ইন্টু 32.5। তাহলে 9 এর সাথে যদি 32.5কে গুণ করে দিই তাহলেই খরচটা 292.50। তাহলে 9 জন ব্যক্তির খাবারের জন্য মোট খরচ হবে 292.50 টাকা। তো আশা করি তোমাদের এই অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আজকের ভিডিওতে গড়ের অঙ্কের টাইপগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও তোমার কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে।